নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড় চিংড়ি হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আমি যেভাবে আজকে রান্নাটা করেছি এইভাবে একবার হলেও রান্না করে দেখো। বিয়ে বাড়ির এঁচোড় চিংড়ির থেকে স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না। আর এঁচোড় কাটার ভয়ে কিন্তু অনেকেই খেতে চায় না। আমি যে পদ্ধতিতে এঁচোড়টা কাটবো, এই পদ্ধতিতে এঁচোড় কাটলে একটুও কিন্তু হাতের মধ্যে আঠা লেগে থাকবে না। খুব সহজেই তোমরা এঁচোড় কেটে রান্না করতে পারবে। আমি এখানে বেশ বড় সাইজের একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি প্রথমে মাঝখান থেকে 2 টুকরো করে, কাটার সুবিধার জন্য আমি 4 টুকরো করে নিলাম। এঁচোড় কাটার আগে অল্প একটু সর্ষের তেল আমি বটির মধ্যে আর হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর যে পাত্রে আমি এঁচোড়টা কেটে রাখবো, সেই পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলে তাহলে পাত্রটা ধোয়ার সময় খুব সহজেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি এঁচোড়টা কেটে নেব। এঁচোড়ের খোসা একটু মোটা রেখে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু এঁচোড় ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি কোন সময় কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর ছোট ছোট টিপসগুলো ফলো করলে রান্নার স্বাদ যেমন ভালো হবে, তেমনই কিন্তু কাজটা গুছিয়ে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। এঁচোড়ের খোসা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এঁচোড়ের বুকের দিকে যে শক্ত শিরার মতো অংশ, এটা কিন্তু খুব ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এঁচোড়টা আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারো। এঁচোড়ের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই অন্য একটা পাত্রে আমি কিছুটা এঁচোড় তুলে নিলাম। এবার আমি মিনিট 10 মতো এঁচোড়টা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। এবার আমি বটি আর হাতটাকে পরিষ্কার করে নেব। আমি বটির মধ্যে আরও একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার আমি বটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি দেখো একটা কাগজের টুকরো নিয়েছি। কাগজের টুকরো দিয়ে এভাবে ঘষে বটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এই পদ্ধতিতে তোমরাও যদি কাজটা করো, তাহলে খুব সহজেই বটি থেকে আটাটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখো, বটিটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ঠিক একইভাবে আমি আর একটা কাগজের টুকরো নিয়ে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখো, হাতটা আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। দেখো, হাতের মধ্যে আমার কিন্তু একটু আঠা লেগে নেই। খুব সহজেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে। এঁচোড়টা আমি কাটার পরে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। এই রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব, এঁচোড়টাকে ভালোভাবে একটু সিদ্ধ করার জন্য। এঁচোড়টা আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করব। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো। এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে জলের মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে দিলাম। কড়াইটা একটু ঢাকা দিয়ে আমি জলটা হালকা উষ্ণ গরম করে নিলাম। এবার আমি কেটে রাখা এঁচোড়গুলো সিদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দেব। আর এঁচোড়ের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই অল্প অল্প করে আমি কড়াইয়ের মধ্যে দেব। একসাথে জলের মধ্যে ঢেলে দিতে গেলে তাহলে গরম জলটা গায়ের মধ্যে ছিটিয়ে আসতে পারে। বাকি এঁচোড়টা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে এঁচোড়টা আমি হলুদ জলের সাথে মিশিয়ে দেব। এঁচোড়টা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি এঁচোড়টা ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেব। তার জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি একটু এঁচোড় তুলে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড় দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর সিদ্ধ করব না, তাহলে কিন্তু এঁচোড়টা রান্নার পরে অনেকটা গলে যাবে। এবার আমি এঁচোড়টাকে কড়াই থেকে নামিয়ে নেব। এঁচোড়ের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই কড়াইটা বদল করে আমি একটা বড় কড়াই নিয়েছি। কারণ এঁচোড়, আলু আর ঝোল সবকিছু মিলেমিশে আরও একটু কিন্তু রান্নাটা বেড়ে যাবে। এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজের 2টো আলু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কেটে রাখা আলুগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলো বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলুটাকে আরও একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি আরও একটা কাজ করে নেব। এঁচোড়টা যেহেতু আমি চিংড়ি দিয়ে রান্না করব, তাই কিন্তু আমি এখানে বেশ কিছুটা চিংড়ি নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি রান্নাতে ব্যবহার করলাম। তোমরা কিন্তু চাইলে এর থেকে ছোট চিংড়ি বা এর থেকে বড় চিংড়িও রান্নাতে ব্যবহার করতে পারো। আর চিংড়ির পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি চিংড়ির মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটা ভালোভাবে মেখে নেব।
চিংড়িটা এবার একটা সাইডে রেখে দিয়ে আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। ভাজা আলুগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার আমি চিংড়িগুলোকে ভেজে নেব। তার জন্য আমি চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা হয়তো চিংড়ি এঁচড় অনেকভাবেই রান্না করে খেয়েছো, তবে আমি যে পদ্ধতিতে আজকে রান্নাটা করেছি এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখো। চিংড়িগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। চিংড়িগুলো আমি 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর থেকে আমি আর বেশি ভাজবো না, বেশি চিংড়ি ভাজলে তাহলে আবার শক্ত হয়ে যায়। তাই ভাজা চিংড়িগুলো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি এঁচড়টাকে ভেজে নেব। আর এই চিংড়ি ভাজা তেলের মধ্যে এঁচড় ভেজে রান্না করলে তাহলে রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসে, আর খেতেও বেশ ভালো হয়। এবার আমি এঁচড়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এঁচড়টা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। মিনিট 5-6 মতো নাড়াচাড়া করে আমি এঁচড়টা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা এঁচড় কড়াই থেকে নামিয়ে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ এঁচড় রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবেই কিন্তু রান্নাটাও খেতে ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর একই সাথে আমি একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই রান্নাতে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করলাম। এবার আমি কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথেই আমি দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা এই সময় দিলে তাহলে রান্নার কালারটা যেমন ভালো আসবে, তেমনই কিন্তু স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে আর একটু নরম করে ভেজে নেব। আর এঁচড় রান্নাতে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগে। এঁচড়ের আর এক নাম যেহেতু গাছপাটা, তাই মাংসর মতো করে ভালোভাবে রান্না না করলে তাহলে কিন্তু এঁচড় খেতে ভালো লাগে না। আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ, আদা, রসুন সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দেব 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে আমি দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি পেঁয়াজের সাথে সমস্ত মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো। মশলা যত ভালোভাবে কষাবে এঁচড়ের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। অল্প একটু আমি জলের ছিটে দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এইভাবে যদি মশলা কষিয়ে ভালোভাবে রান্নাটা করো তাহলে কিন্তু বিয়েবাড়ির এঁচড় চিংড়ি রান্নার স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। আমি 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর আলুর সাথে ভেজে রাখা এঁচড়টাও দিয়ে দেব। এবার আমি মশলার সাথে আলু এঁচড় নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যেভাবে আমরা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঠিক একইভাবে আলু আর এঁচড় মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 7-8 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সাথে আমি আলু আর এঁচড় ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। এঁচড়ের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম, কারণ এঁচড় আর আলু ভালোভাবে মশলার সাথে ফুটতে দিতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এঁচড়টা ভালোভাবে রান্না হতে দেব। 5-6 মিনিটের মতো এঁচড়টা আমি রান্না করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো যদি একটু আগে দেওয়া হয় তাহলে চিংড়ির সুন্দর মিষ্টি গন্ধটা রান্নার সাথে মিশে যাবে। তার জন্য রান্নাতে যেমন আলাদা একটা ফ্লেভার আসবে, তেমনই কিন্তু চিংড়িটা ভালোভাবে নরম হয়ে যাবে। আমি সমস্ত ভাজা চিংড়িগুলো রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে চিংড়িগুলো নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দেব।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, কারণ এঁচড় কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করতে হবে। তবেই কিন্তু সুন্দরভাবে এঁচড়ের ভিতর পর্যন্ত রান্নার সমস্ত তেল মশলা চলে যাবে, আর তবেই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। মিনিট 15-র মতো আমি রান্নাটা করে নিয়েছি। এঁচড় আলু আমাদের সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। থেকে বেশি আমি আর রান্না করব না, তাহলে এঁচড়টা গলে যাবে। আর এঁচড় যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার সাথেই আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেব। আর সবশেষে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করবে। অনুষ্ঠান বাড়ির রান্নাতে সমপরিমাণে কিন্তু ঘি আর গরম মশলা ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।